একদিকে ইসলামপন্থী দলগুলোর সমন্বয়ে যখন একটি জোট আসার কথা চলছে, ঠিক তখনই আরও বেশ কয়েকটি দল মিলে মধ্যমপন্থী জোট আনার গুঞ্জন। নির্বাচনের আর যখন কয়েক মাস বাকি, ঠিক তখনই এমন জোট আগামীর রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে? আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলতে চাই নির্বাচনী জোট নিয়ে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান এবং সরাসরি যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে। শুরুতে আমরা একটু ফারুক ভাইয়ের কাছে যেতে চাই যে আপনারা তো আমরা যতটুকু জেনেছি যে বেশ কয়েকদিন আগে আপনারা একটি আলোচনা করেছেন এনসিপি কিংবা গণ অধিকার গণসংহতি সহ যে দলগুলো আসার কথা। একটা বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে যেমন জামাত ইসলামী সহ একটি ইসলামিক যে জোট সেটা আসার কথা রয়েছে, বিএনপির সঙ্গে আসলে অনেকগুলো দল রয়েছে, সেটাও একটা জোট। নতুন আসলে জোটের কি কারণ আসলে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে জোটের খবরটি ইতিমধ্যে স্ক্রিনে দেখালেন, এ বিষয়ে আসলে আমি পরিষ্কার নিজেও না, আমি দলের এখন প্রধানের দায়িত্বে রয়েছি, বাট আমি নিজেও জানি না যে এরকম কয়েকটি দল মিলে একটা নির্বাচনের জোট হচ্ছে। আই ডোন্ট নো। তবে আমাদের যে সকল রাজনৈতিক দল আমাদের যে সকল রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে আমরা রাজপথে সক্রিয় ছিলাম, এই দলগুলোর মধ্যে আমাদের একটা বোঝাপড়া আছে এবং সাম্প্রতিক সময়ে আমাদের একাধিক বৈঠক হয়েছে, মিটিং হয়েছে। তবে সেটা নির্বাচন কেন্দ্রিক নয়, সেটা ছিল আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন। এই বিষয়গুলো নিয়ে আমরা একাধিকবার বৈঠক করেছি এবং আমরা বলেছি যে জুলাই সনদ নিয়ে প্রায় 1.5 থেকে 2 মাস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে বৈঠক করেছি। সুতরাং এই জুলাই সনদের যদি আইনগতভাবে কোনো ভিত্তি না দেওয়া হয়, এটা আসলে বাস্তবে করতে কোনো রেজাল্ট বয়ে আনবে না। তো সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে যদি চেষ্টা করি, চাপ দেই, উদ্যোগ নেই, তাহলে হয়তো এই জাতীয় সনদ বা জুলাই সনদের একটা আইনি ভিত্তি আমরা এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে পারবো। তবে এই দলগুলোর বৈঠকে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচনী জোট গঠন ইত্যাদি এ বিষয়ে এখনো আলোচনা হয় নাই। তবে আপনাকে এটা বলে রাখি যে বাংলাদেশের জনগণ আসলে তৃতীয় শক্তির যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিন্তু অনেক দিন ধরে ছিল। বিগত সময়ে অনেকেই একাধিকবার অ্যাটেম্প্ট নিয়েছে, ট্রাই করেছে, চেষ্টা করেছে, বাট তারা ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রত্যাশার জায়গা যে আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে যে দ্বিদলীয় বৃত্তের রাজনীতি, এই রাজনীতির বাইরে এসে তারুণ্যের সম্মিলিত যে ফোর্সগুলো রয়েছে, এই শক্তিগুলো আলাদা না থেকে যদি একটা জায়গায় আসতে পারে, ইউনাইটেড হতে পারে, তাহলে এই তারুণ্যের সম্মিলিত শক্তির মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা নতুন কিছু দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা শুধু এখানে গণ অধিকার পরিষদ বা এনসিপি, এবি পার্টি না, এর বাইরেও যে তারুণ্য নির্ভর শক্তিগুলো রয়েছে, যারা দেশপ্রেমিক, দেশের পক্ষের সততা এবং ন্যায়ের পক্ষে যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছে, এরকম শক্তিগুলোর সাথে আমাদের আলোচনা হয়েছে এবং হচ্ছে, কথা হচ্ছে। সুতরাং আমরা এরকম ভাবনার মধ্যে রেখেছি। বাট এখন পর্যন্ত নির্বাচনী জোট গঠন বা নির্বাচনী জোটের দিকে যাওয়া ইত্যাদি এ বিষয়ে আমাদের মধ্যে কোনো আলোচনা হয় নাই। বাট আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়া রয়েছে। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে কয়েকদিন আগে আসলে এই দলগুলো আপনারা বসেছিলেন এবং সেখানে আসলে একটা বিষয় তো আপনি বলছেন যে আসলে বিগত সময়ে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেখানে যে দলগুলো ছিল সবার সঙ্গে আপনাদের বোঝাপড়া আছে। সেখানে তো আমরা বিএনপিও দেখেছি, জামায়াতকেও দেখেছি, বাট সেই আলোচনায় তো আসলে এই দলগুলোকে দেখা যায়নি। না, এটা আপনি জানেন যে জুলাই সনদ নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা কিন্তু বিপরীতমুখী একটা অবস্থানে অ্যাডজাস্ট করছেন। তো এই যে একটা বিপরীতমুখী অবস্থান এই দুটো দলের মধ্যে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি, এটাকে একটা বিপজ্জনক পর্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা আসলে চিন্তা করলাম যে এই বিএনপি জামাতকে এক টেবিলে বসাতে হবে। কারণ জুলাই সনদ কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর না। জুলাই সনদ এই দেশের জনগণের এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা, ধরেন যে, আমাদের মূল হাতিয়ার। তো সেই জায়গা থেকে বিএনপি জামাতকে কিভাবে এক জায়গায় নিয়ে আসা যায়, এক টেবিলে নিয়ে আসা যায়, তার জন্য মূলত আমরা কিছুদিন আগে 9টা দল এক টেবিলে বসছিলাম। সেখানে আমরা গণ অধিকার ছিলাম, এনসিপি ছিল, এবি পার্টি ছিল এবং গণতন্ত্র মঞ্চের 6টি দল ছিল। তো আমরা আলোচনা করে সেদিনই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিএনপির সাথেও বসবো, জামাতের সাথেও বসবো এবং বিএনপি জামাত একই সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যে সকল রাজনৈতিক দল সক্রিয় ছিলাম, সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি, ভূমিকা রেখেছি, আমরা এক টেবিলে বসে আলোচনা করে এ বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবো। ইভেন এটা আপনারা জানেন যে লাস্ট ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়, সেই বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ সাহেবও বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের যে দূরত্ব রয়েছে, এটা ঘুচিয়ে ওঠার জন্য বা আপনারা আসলে টেবিলে বসেন। এক টেবিলে বসলে অনেক দূরত্বই দেখা যায় নিমেষেই মিটে যায় বা আপনারা একটা ক্লোজ
কানেকশনের মধ্যে চলে আসতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা সেই উদ্যোগটা নিয়েছিলাম। 9টি দল অর্থাৎ প্রাথমিক 9টি পর্যায়ে দল- আমরা বসছি। 9টি দল বসেছেন হ্যাঁ, আপনারা। প্রাথমিক পর্যায়ে বসছিলাম এবং সেখানেই সিদ্ধান্ত হয়েছে জামাতের সাথেও বসা হবে, বিএনপির সাথে বসা হবে। তো মাঝখানে পূজার কারণে এখন সবকিছু বন্ধ রয়েছে, হয়তো পূজার ছুটি শেষ হলে আমরা এই দলগুলোর সাথে বসার একটা উদ্যোগ নিই। ঠিক আছে, আমরা একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আপনারা একটি মধ্যম পন্থা জোট হিসেবে আবির্ভূত হতে চান এই 9টি দল মিলে। একটা বিষয়ে তো আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনারা বেশ কয়েকটি আসলে যেমন গণসংহতি থেকে শুরু করে বাম দল আছে যেখানে, এবং ডানপন্থী কিছু রাজনৈতিক দলও আছে। আপনাদের এই জোটের মধ্যে কি আমরা ইসলামিক কোনো দল দেখতে পাবো? দেখেন, ধন্যবাদ। আমাদের জোটের বিষয়ে যে আলাপ, আমার কাছে মনে হয় যে ফারুক ভাই অনেকটা আলাপ জোটের বিষয়ে আলাপটা পরিষ্কার করেছেন, যে আমরা এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে আলাপটা শুরু করি নাই যে আসলে আমাদের এই কয়টা 10টা 5টা বা 2টা দল মিলে আমাদের একটা জোট হতেই হবে বা আসলে জোট হবে সেটার জন্য। আমাদের আলাপটা হচ্ছে ইস্যু ভিত্তিক কিংবা কন্টেন্ট ভিত্তিক আমাদের আলাপটা। দেখেন, আমরা যখন বিগত ফ্যাসিবাদী হাসিনার আমল থেকে আমরা যখন এই তারুণ্যের শক্তিটা যখন লড়াই করেছে, তখন এই শক্তির নানা ক্যারেক্টার ছিল। কেউ তখন রাজনৈতিক দলের অধীনে লড়াই করেছে, কেউ রাজনৈতিক ব্যক্তি ছিল না কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজমের জায়গা থেকে লড়াই করেছে। কিন্তু আমরা লড়াইগুলো করতে 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 কিছু ইউনাইটেড জায়গায়, কিছু কমন জায়গায় আমরা একত্রিত হয়েছিলাম। যেমন একটা কমন জায়গা ছিল যে হাসিনা এবং আওয়ামী লীগের প্রশ্নে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের যে শক্তিগুলো এবং রাজনৈতিক দলগুলো সবাই একটা জায়গায় আমরা একমত হয়েছিলাম। তো একমত হওয়ার পরে আমরা ওই একটা ইস্যুর উপরে ফাইট দিয়েছিলাম। তখন কিন্তু আমাদের এই ধরনের জোট বা এইটা আমাদের কাছে মুখ্য না। তো এখনও আমরা যে আলাপটা করছি, আমাদের আলাপটা হচ্ছে যে আমাদের ফারুক ভাই বলেছেন খুব পরিষ্কারভাবে যে জুলাই সনদ রয়েছে, আমাদের বাংলাদেশের সংস্কার প্রশ্নগুলো রয়েছে, বিচারের প্রশ্ন রয়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক বোঝাপড়ার বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলোতে আমাদের কাছে মনে হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময় তারুণ্যের যে শক্তিগুলোর মধ্যে অনেক ধরনের দূরত্ব বলেন, অনেক ধরনের ভিন্নতা বলেন, আলাদা আলাদা রাজনীতি বলেন, সব কিছুই রয়েছে। কিন্তু এরকম কয়েকটা প্রশ্নে আবার কিন্তু আমরা একটা কমন একটা জায়গায় বিলং করি। সেই বিলং করার জায়গা থেকে আমাদের বসা। এখন এই বিলং করার জায়গাটা যদি এতই বেশি হয় যে আমরা আসলে সবাই মিলে একটা জোট হতে পারি, সেটিও এই তারুণ্যের শক্তিগুলো একত্রিত হয়ে কাজ করার জন্য খুবই ভালো। কারণ ফ্যাসিবাদ বিরোধী যেই সমস্ত তারুণ্যের শক্তিগুলো একসাথে লড়াই করেছে, তারা যদি একটা প্ল্যাটফর্মে একটা ইস্যুকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আগামী বাংলাদেশে রাজনীতি করতে পারে, সেটি তো খুবই ভালো। আবার যদি এমন হয় যে না, আমাদের রাজনীতিটা ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু আমরা এরকম 5টা 10টা 2টা ইস্যুতে আমরা একই সাথে লড়বো এবং একই সাথে আমরা কাজ করব, তো তাতেও আমাদের কোনো আসলে ক্ষতি নেই। সেটাও আসলে বাংলাদেশের জন্য একটা ভালো বার্তা নিয়ে আসবে। দ্বিতীয় প্রশ্ন যেটি আপনি করেছেন সেটি হচ্ছে যে আমাদের এখানে কোনো ইসলামিক দলগুলো আসবে কিনা। এই জায়গাটা আসলে আমরা যেহেতু বলছি যে আসলে বাংলাদেশের একটা নাগরিক ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসলে আমাদের রাজনৈতিক লড়াইটা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক একটা লড়াই, এই যে কমন যে জায়গাটা, সেটা হচ্ছে একটা নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করব। সেখানে ধর্মের প্রশ্নে মানুষকে আসলে তার নাগরিক অধিকারটা দেওয়া হবে না, মানুষের প্রশ্নে তার নাগরিক অধিকারটা দেওয়া হবে। এরকম কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে যদি ইসলামিক দলগুলো বা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো, ইসলামিক বলেন, বামধারার বলেন, কিংবা আসলে একেবারেই সেকুলার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলো আসতে পারে। আবার যদি মনে করে যে না, তারা আসলে শুধুমাত্র ধর্মভিত্তিক একটি রাজনীতি করবে, তারা এই ইস্যুগুলোর সাথে একমত হবে না। কিন্তু ফয়সাল মাহমুদ শান্ত, একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা যে 9টি দলের সঙ্গে বসেছিলেন, তার মধ্যে কি কোনো ইসলামিক দল ছিল এই 9টির মধ্যে? না, ইসলাম যে দেখেন, বাংলাদেশে এখন 3 ধরনের মোটা দাগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলাপ আলোচনা আমরা মাঠে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে, বিএনপি হচ্ছে পূর্ববর্তী ক্ষমতাসীন স্ট্রাকচারের একটা দল। সেই দলের সাথে তার কিছু ছোট ছোট শরিক দল রয়েছে। সেই শরিক দলগুলো নিয়ে সে একটা বলয় ক্রিয়েট করেছে। সেই বলয়গুলোতে কিন্তু নানা সময় আমাদেরকে বলেন, গণঅধিকার বলেন, নানা দলগুলোকে, এই ধরনের দলগুলোকেও তারা ডেকেছে, কিন্তু তার কোর একটা শরিক দলকে নিয়ে সে একটা বলয় ক্রিয়েট করেছে। আবার জামাত ইসলামী, বাংলাদেশের ইসলাম এবং ইসলামী আন্দোলন, তারা বাংলাদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে একটা বলয় ক্রিয়েট করেছে। আর আমরা যারা হচ্ছে তারুণ্য গত 15 বছরে এই দ্বিদলীয় রাজনীতির বাইরে, যারা অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে কিংবা গণঅধিকার বা আমার বাংলাদেশ পার্টির মতো রাজনৈতিক দলের ব্যানারে যারা লড়াই করেছি, এই মানুষগুলো আবার চেষ্টা করেছি একত্রিত হওয়ার। তা আমাদের কাছে এইখানে আসলে ইসলামিক দলগুলোর এই ধর্মীয় প্রসঙ্গটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, যতটা না বেশি গুরুত্বপূর্ণ আমাদের পার্টিকুলার ইস্যুগুলোর ক্ষেত্রে এবং এই তারুণ্যের শক্তিটাকে এক করার প্রশ্নে।
কিন্তু আপনারা যদি জোটের মধ্যে যান তাহলে আসলে আপনারা যেমন একটা বিষয় দেখছি আমরা যে ইসলামিক দলগুলো মিলে একটি জোট হচ্ছে, অর্থাৎ তারা ডানপন্থী একেবারে পুরোপুরি করছে। আবার বিএনপির মধ্যে আমরা দেখছি যে মধ্যমপন্থা একটি জোটের যে বিষয় সেটা দেখা যাচ্ছে। এনসিপি যদি আসলে জোটে যায় সেটা আসলে কি ধরনের আমরা জোট দেখতে পাবো? আমরা তো কয়েকটা বিষয় আমরা পরিষ্কার করেছি যে আমাদের জোটের একটা মৌলিক জায়গা হবে যে আসলে আমরা এই ডানপন্থা এবং বামপন্থা, এই যে দুই পাশের যে ব্লক, এই ব্লকের বাইরে এসে এবং ডানপন্থা বামপন্থার মানুষগুলোও যদি মনে করে যে না, আগের বাংলাদেশে তারা রাজনীতিটা করবে নাগরিক অধিকার কিংবা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবং মধ্যমপন্থার রাজনীতি, তাদের নিয়ে আমাদের জোট হতে পারে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের জোটের একটা প্রাইমারি কন্ডিশন হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে যেই ধরনের আকাঙ্ক্ষা রাজনৈতিক দল এবং ব্যক্তিদের উপরে মানুষের তৈরি হয়েছে, সেটা জুলাই সনদের মধ্য দিয়ে হোক এবং সেটা বিচার এবং বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে হোক, সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে একটা আমাদের যে রাজনৈতিক জোটের আলাপ আসে, সেখানে সেই জোটটা হতে পারে। আর নির্বাচনী জোটের যে আলাপটা এখন বিভিন্ন জায়গায় আমরা শুনছি বা আপনিও বলছেন যে দেখেন, এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিএনপি একটা নির্বাচনী জোটের প্ল্যান হয়তো করেছে বা কার্যক্রম এগিয়েছে, আবার ওদিকে জামাত এবং ইসলামী আন্দোলন, ইসলামিক দলগুলোর ডানপন্থী একটা নির্বাচনী জোট হয়তো হচ্ছে বা একটা গুঞ্জন হয়তো আছে। কিন্তু আমাদের মধ্যে আলাপটা এখন পর্যন্ত নির্বাচনী আসন ভাগাভাগি কিংবা আসলে নির্বাচন কেন্দ্রিক, মার্কা কেন্দ্রিক এবং নির্বাচনী শেয়ার কেন্দ্রিক জোটের আলাপ এখন পর্যন্ত আমরা শুরু হয় নাই। আমরা আসলে কিছু ইস্যুতে একটা ঐক্যমত হচ্ছি, এই ইস্যুগুলো ধরে আমরা আগাতে আগাতে আমরা নির্বাচনেও এই জোট একসাথে এই দলগুলো ফাইট করতে পারে, আবার নির্বাচনের সময় তারা যে যার মতো করে রাজনীতিও করতে পারে। তো আমাদের মূল জায়গাটা হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং ডান বামের বাইরে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং নাগরিক ভিত্তিক যেই অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতির এর মানে হচ্ছে আপনারা একটি মধ্যমপন্থা আসলে দল করতে চান। ফারুক ভাই, আপনার কাছে জানতে চাই যে যেই দলগুলো আসলে আপনারা বসেছেন এবং একটা বিষয় আমরা প্রায় দেখি যে বিএনপিকে বলা হয় যে আসলে মধ্যমপন্থা যে রাজনীতি সেটা আসলে তারাও করছেন, এবং তাদের যে জোট বিগত সময় হয়েছে সেখানে আমরা দেখছি ইসলামিক দল, বাম দল কিংবা ডানপন্থী যে দলগুলো সব মিলে একটি মধ্যমপন্থা জোট কিন্তু তারা করছেন এবং রাজনীতিটাও করছেন। কিন্তু আপনারা তো আসলে নতুন একটি জোটের ব্যাপারে বেশ আমরা আলোচনা দেখছি যে এগুলোর বাইরে গিয়ে একটি জোট যাতে হয়। তাহলে মধ্যমপন্থায় যদি হয়, যেমন ফয়সাল মাহমুদ শান্ত বলছিলেন, নতুন কি আসলে আমরা দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। প্রথমে দেখুন, আমাদের ফয়সাল অনেকটাই ক্লিয়ার করেছেন বিষয়টা যে আমরা আসলে ওই ইসলামিক নন ইসলামিক এইরকম অ্যাঙ্গেল থেকে আসলে চিন্তা করছি না। আমাদের চিন্তাটা হচ্ছে যে আমাদের চিন্তাধারা, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, যে মিশন ভিশন, এদের সাথে কাদের মিল রয়েছে। বিশেষ করে আমরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সততা, দেশপ্রেমিক এবং যাদের যে পুরাতন যে ওই বংশ পরম্পরা যে একটা লেগেসি, এই ধারার রাজনীতির বাইরে যারা নতুন বন্দোবস্তে বিশ্বাসী, যারা নতুন বন্দোবস্ত চাই, এরকম নতুন বন্দোবস্তের বিশ্বাসী যে রাজনৈতিক দলগুলো, তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দলগুলো, এই তারুণ্য নির্ভর শব্দটা নিয়ে অনেকেই বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। দেখেন, তারুণ্য বলতে আমরা আসলে কোনো বয়সের ফ্রেমে কোনো রাজনৈতিক দলকে ক্যাটাগরাইজ কখনোই করি না। তারুণ্য নির্ভর আমরা বলছি তারুণ্যের স্পিরিটকে ধারণ করি। এরকম রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এদের সমন্বয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আমাদের যাত্রা, এই যাত্রায় আমরা অনেকেই চাই। এখানে কে ডানপন্থী, কে বামপন্থী, কে মধ্যম, ডাজেন্ট ম্যাটার, যে কেউ আসতে পারে। আমাদের জন্য সবার রাস্তা খোলা, তবে তাকে দেশপ্রেমিক হতে হবে, নতুন বন্দোবস্তে বিশ্বাসী হতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তার মধ্যে সেই স্পিরিট থাকতে হবে। এই বিষয়গুলো যাদের মধ্যে রয়েছে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি, আলোচনা হচ্ছে, আলোচনা আরও প্রসিড হবে, সামনে আমরা এগিয়ে যাব। এই আলোচনা চলতে চলতে কোথায় গিয়ে ঠেকে সেটা দেখা যাক। যদি নির্বাচনী জোটে রূপান্তরিত হয় বা নির্বাচনী জোটে আমরা শেষ মোমেন্ট পর্যন্ত এটাকে রূপ দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। দেশের জনগণ তো চাই যে নতুন কিছু আসুক। এই যে আপনি বললেন যে বিএনপি কেন্দ্রিক একটা বলয়, জামাত কেন্দ্রিক একটা বলয়, বা এর আগে আওয়ামী লীগের একটা বলয় ছিল, বিএনপি কেন্দ্রিক একটা বলয় ছিল। মানুষ কি বলেছে, মানুষের ডিমান্ড কী ছিল, মানুষের আকাঙ্ক্ষাটা কী ছিল, যে মানুষ চাচ্ছে যে এই দ্বিদলীয় বলয় থেকে বেরিয়ে বা এই দ্বিদলীয় বলয়ের বাইরে নতুন একটি বলয়ের উদ্ভব হোক, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে নিয়ে ভাববে, জনগণকে নিয়ে ভাববে, জনগণের জন্য আসলে কিছু করার চেষ্টা করবে। এরকমই একটা চিন্তা জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল, বাট বিগত সময় হয় নাই। অনেকেই চেষ্টা করেছে। ইভেন আজকে যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু 2007 সালে এই রকম একটা চিন্তা তিনি কিন্তু সামনে নিয়েই নতুন বলয় গঠনের চেষ্টা করেছিলেন বা নতুন রাজনীতি বিনির্মাণের চেষ্টা কিন্তু করেছিলেন, বাট তিনি সফল হতে পারেন নাই। 2007 সালের ঘটনা।
তো সুতরাং এর আগে আরও অনেকেই চেষ্টা করেছে, বাট তারা পারে নাই। যেহেতু এবার একটি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতিতে আমরা এখন রাজনীতির মাঠে আসছি, একটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ কিন্তু আর ওই মান্দাত্তার আমলের মতো চিন্তাধারার মধ্যে তারা অ্যাডজাস্ট করে না। মানুষ এখন নতুনত্ব নিয়ে ভাবছে, মানুষ নতুন কিছু নিয়ে চিন্তা করছে। এই যে তারুণ্যের শক্তিগুলো যাদের মাধ্যমে এই বিপ্লব সাধন হয়েছে বা এই গণঅভ্যুত্থান মানে চূড়ান্ত পর্যায়ে সফলতার দিকে যারা এগিয়ে নিয়েছেন, এই তরুণদের মাধ্যমে যদি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে মানে আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে এদের বাইরে, মানে এই দ্বিদলীয় বলয়ের বাইরে যারা দেশপ্রেমিক, সৎ, যোগ্য এবং জামাত এবং বিএনপি, না আমরা আসলে জামাত বিএনপি এরকম মানে ক্যাটাগরাইজ বা মানে ট্যাগ দিতে চাই না। আমাদের কথা হচ্ছে যারা নতুনত্বে বিশ্বাসী, নতুন বন্দোবস্তে বিশ্বাসী। এই যে পুরাতন বন্দোবস্তের কথা বলছি আমরা, পুরাতন বন্দোবস্তটা কি অ্যাকচুয়ালি আপনি জানেন? যে আগের যে পুরাতন বন্দোবস্ত, সেখানে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। এখন দেখেন যে আপনার যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় বিগত সময়ে যে দলের এমপি বা মন্ত্রীর দায়িত্বে যারা ছিলেন, বিশেষ করে ধরে নিলাম আওয়ামী লীগের, এই আওয়ামী লীগের এমপির সময় মানে ওই আসনের আওয়ামী লীগের কোনো কর্মী বা নেতা মানে এমপি হওয়ার স্বপ্ন দেখার কোনো সুযোগ ছিল? সুযোগ ছিল না। কারণ কেউ যদি এরকম মানে ভুলেও চিন্তাও করতেন যে আওয়ামী লীগের এমপির বাইরে আমি এমপি হব, তাহলে কিন্তু তার হাড়গোড় ভেঙে আওয়ামী লীগের এমপি তারে মানে একবারে সমুদ্রে ভাসিয়ে দিতেন। তো এই যে একটা পুরাতন বন্দোবস্ত, বংশ পরম্পরার একটা সিলসিলা, যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, নতুন কেউ উঠে আসতে পারবে না, এবং লিডারশিপ তৈরি করার যে একটা কারখানা মানে পাইপলাইন, এই পাইপলাইন তারা এক প্রকারের মানে একবারে বন্ধ করে দিয়েছিল। তো আমরা সেই ধারাটাকে ভেঙে চুরমার করে দিয়েছি। আমাদের বক্তব্য পরিষ্কার, আগামীতে পার্লামেন্টে তারাই যাবে যারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক। এখন তার বাবা কৃষক, শ্রমিক নাকি এমপি, মন্ত্রী, ডাজেন্ট ম্যাটার। বাবার পরিচয়ে কেউ আগামীতে এমপি হোক, মন্ত্রী হোক, এটা আমরা চাই না। আমরা চাই তার মধ্যে কোয়ালিটি আছে কিনা, যোগ্যতা আছে কিনা, দক্ষতা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, সততা আছে কিনা। দ্যাট ইজ দ্য নিউ কনসেপ্ট। এটাই হচ্ছে আমাদের নতুন বন্দোবস্ত। সুতরাং এই নতুন বন্দোবস্ত নিয়ে আমরা সামনে আগাচ্ছি। আমাদের এই নতুন বন্দোবস্তে যাদের সাথে মিল হবে তাদের সাথে আমাদের কথা হবে, আলোচনা হবে, ইতিমধ্যে হচ্ছে। এই যে দলগুলো নিয়ে আমরা আলোচনা করছি, বসছি, তাদের সাথে অনেক কথাই হয়। আমরা বলেছি যে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ কীভাবে করব, কোন প্রক্রিয়ায় করব, কোন ফরম্যাটে হবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেটা আমাদের ফয়সালও মানে ইতিমধ্যে মানে অনেক পয়েন্টেই সামনে নিয়ে আসছে। তো আমাদের কথা হচ্ছে নির্বাচনী জোট কেন্দ্রিক চূড়ান্ত আলোচনা আমরা এখনই শুরু করে নেই। এখন আমাদের মোটা দাগে প্রাইম কনসার্নের যে ইস্যুটি, সেটি হচ্ছে আমাদের জুলাই সনদ। এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে, এবং নির্বাচন ফেব্রুয়ারি, ডিসেম্বর কিংবা তারপরে আগে, হোয়াট এভার, যখনই হোক আমাদের খুব একটা আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তিটা আরেক জায়গায়, যে নির্বাচন আমরা ওই যেনতেন মার্কা নির্বাচন চাই না, ওই রকিব কিংবা হুদা মার্কা নির্বাচন চাই না। আমরা এমন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাই যে নির্বাচনের আলোচনাটা চলছে, বাট জোটের দিকে হয়তো যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আরেকটা বিষয় বেশ আলোচনায় আছে যে এনসিপি এবং গণ অধিকার এক হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা আমরা আপনাদের দুজনের সঙ্গে আমরা আলোচনা করব। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আজ আমরা কথা বলছি নির্বাচনী জোট নিয়ে। অতিথির সঙ্গে আলোচনায় যাবার আগে চলুন শুনে আসি নিয়ে তৃণমূল মানুষের মতামত। নোয়াখালী থেকে প্রান্তিক মানুষের কথাবার্তা জেনেছেন সহকর্মী নাসিম শুভ। ভোটের ট্রেনে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছি আমি, নাসিম শুভ। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই আসছে নানা সমীকরণ সামনে। নির্বাচন এলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে নির্বাচনী জোট। নির্বাচনী জোট নিয়ে প্রান্তিক জনগণের কি ভাবনা, চলুন জেনে আসা যাক। বড় বড় রাজনীতিবিদ দলগুলা ছোট ছোট দলগুলোকে অ্যাপ্রোচ করে জোট করার জন্য, কিন্তু নির্বাচনের পূর্বে ছোট ছোট দলগুলোকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচনের পরে ওই ছোট ছোট দলগুলো ততটা প্রায়োরিটি দেওয়া হয় না। যেভাবে এখন থেকে ছোট ছোট দলগুলোকে বড় বড় দলগুলোর সাথে ভিড়ানোর চেষ্টা করা হচ্ছে, একই সাথে যেন তাদেরকে সংসদেও তাদের সেম জায়গাটা যেন তাদেরকে করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করছে। ভবিষ্যতে আসলে যদি কোনো নির্বাচনী জোট হয়, আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা মনে করি সেটা আসলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। নির্বাচন আসলেই শুধুমাত্র জোটের কথাগুলো উঠে আসে। আমরা চাই শুধুমাত্র নির্বাচন না, নির্বাচন পরবর্তীতে আসিও যেন এই যে জোট, এই জোটটা মানে শক্তিশালী অবস্থান থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এতে কার্যত ছোট দলগুলোর সংসদে কোনো কাজ করতে পারে না। আমাদের আশা নির্বাচনে ছোট দলগুলো যদি দেশের রাজনীতিতে এবং দেশের উন্নয়নে কাজ করে, তবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, না হলে কখনো এই ভাগ্য পরিবর্তন হবে না। নির্বাচনী জোট নিয়ে যে সমীকরণই সামনে আসুক না কেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এমন প্রত্যাশা প্রান্তিক মানুষের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত,
VRM প্রযুক্তির RICL GMX Rod। আবারও স্বাগত। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান এবং সরাসরি যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। আবারও দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতে ফয়সাল মাহমুদ শান্ত, আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখেছি যে জামায়াতের যেই জোটটি হতে যাচ্ছে সেখানে আসলে এনসিপির সঙ্গে এক প্রকার আলোচনা হয়েছে এবং বিএনপিও আসলে অনেকটা চাচ্ছিল যে তাদের সঙ্গে এনসিপি যাতে একীভূত থাকে। সেক্ষেত্রে একটা বিষয় তো আমরা দেখছি যে যেমন বাংলাদেশের রাজনীতি এখন যদি বড় দুটি দল দেখি, বিএনপি এবং জামাত, তাদের সঙ্গে যদি আপনারা জোট করতেন বা একীভূত হতেন তাহলে কি আসন সমঝোতা বা এইসব বিষয়গুলো আপনাদের জন্য সহজ হতো না? কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই যদি জামাত কিংবা বিএনপি যারা কথিত বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক মানে অনেক পুরনো দল কিংবা বড় দল, তাদের সাথে জোট হলে তো রাজনীতিটা অনেক সহজই হয় এবং যদি আসন সমঝোতার কথা বলেন সেটাও তো আরও অনেক বেশি সহজ হয়। কিন্তু আসলে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে বাংলাদেশে এই পুরনো যেই রাজনৈতিক ধারা, সেই ধারাটাকে আসলে ভেঙে দিতে। এখন বাস্তবতা হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে আপনারা কি ধারাটা ভাঙতে পারছি কিনা। আমরা আসলে পুরোপুরি পারি না, কিন্তু আমরা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেমন ফারুক ভাই একটু আগে বলছিলেন যে আমাদের আসলে যে রাজনৈতিক যে নতুন একটা বন্দোবস্ত আমরা তৈরি করতে চাচ্ছি। আপনি যদি দেখেন গণ অধিকার পরিষদের নূর ভাই এখন দেশের নাই কিংবা উনি এখন অনুপস্থিতিতে, ফারুক ভাই ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করছেন। আগামীতে হয়তো কোনো একটা নির্বাচনে ফারুক ভাই বা অন্য যে কেউ গণ অধিকার পরিষদের সভাপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিংবা জাতীয় নাগরিক পার্টি হচ্ছে নিজে গঠনতন্ত্রে সাধারণ সভা এটা পাশ হয়েছে যে পরপর দুইবারের বেশি কেউ এই পার্টির সভাপতি, প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি হইতে পারবেন না। তার মানে এই যে দেখেন, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপির কথা বা জাতীয় পার্টির কথা যদি বলেন, এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের পার্টির ভিতরে ডেমোক্রেটিক চর্চা, এই চর্চাটা কিন্তু আসলে আমরা দেখতে পারবো না। আবার দেখেন, যদি জামাতের কথা বলেন, জামাতের রাজনীতির ফোকাসটা হচ্ছে পার্টিকুলার। তিনি আসলে একটা পার্টিকুলার ধর্মকে কেন্দ্র করে এবং ধর্মের ফোকাসকে কেন্দ্র করে তিনি রাজনীতিটা করতে চায়। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যে চরিত্র, অধিকাংশ মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে সহনশীলতা এবং ইনক্লুসিভনেসের একটা জায়গা রয়েছে। তারা শুক্রবারে মসজিদে নামাজ পড়ে, আবার বিকালবেলা একসাথে সবাই টিভি দেখে কিংবা একসাথে বাজারে যায়, এই ধর্মীয় উৎসবগুলো পালন করে, আবার পাশাপাশি এই দেশের সাংস্কৃতিক উৎসবগুলো পালন করে। এই যে নানা মত, ধর্ম এবং নানা বর্ণের মানুষ বাংলাদেশে একসাথে বসবাস করেন, এই প্রত্যেকটা মানুষের তো একটা নাগরিক কমন একটা জায়গা আমাদের ডিফাইন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ন্যায় এবং সততা এবং একটা আইনের শাসন। আমরা মনে করি এই জন্য আমরা আসলে ধর্মভিত্তিক রাজনীতির দিকেও আমরা যুক্ত চাই না। একই সাথে আমরা আবার যে একটা পরিবারকে ঘিরে তার পুরো রাজনৈতিক সিস্টেম চলবে। যেমন দেখেন, বিএনপির কথা আপনি চিন্তা করেন, আপনি বিএনপির গত 15 বছরে বিএনপির যে জিয়াউর রহমানের সন্তান, তিনি বাংলাদেশে আসতে পারেন নাই, কিন্তু তারপরও দলীয় ভারপ্রাপ্ত প্রধান তাকেই থাকতে হয়েছে। আবার ম্যাডাম অসুস্থ হয়েছেন, তিনি অ্যাক্টিভলি রাজনীতি করতে পারছেন না, বেগম খালেদা জিয়া, তারপরও প্রধান হিসেবে তাকেই রাখতে হয়েছে। অর্থাৎ তাদের মধ্যে কাউন্সিল করে বাংলাদেশের সমসাময়িকভাবে গত 10 বছর লড়াই করেছে, সেরকম একজন মানুষের মধ্যে যে দলের দায়িত্ব নেবেন, এই চর্চাটা কিন্তু তৈরি হয় না। তার মানে আমরা এই ধরনের যে ন্যারেটিভ এবং এই ধরনের যে রাজনৈতিক যে পারিবারিকীকরণ, এই পারিবারিকীকরণ থেকে বের হয়ে আমরা বাংলাদেশে মনে করি যোগ্যতা এবং তারুণ্যের ভিত্তিতে বাংলাদেশের সংসদে যেমনভাবে রাজনীতি হবে, তেমনিভাবে দলের মধ্যে ডেমোক্রেটিক ওয়েতে এবং যোগ্যতার ভিত্তিতে দলের মধ্যে নেতৃত্ব দিবে। কারণ আমি যদি নিজের ঘর ঠিক না করতে পারি, তাহলে কিন্তু আমি মানুষকে এবং পুরো দেশকে ঠিক করার প্রতিশ্রুতি আমরা দিতে পারি না। আমাদের ফয়সাল মাহমুদ শান্ত, আপনারা তো যেমন ঐকমত্য কমিশন আমরা দেখেছি যে অনেকটাই জামায়াতের যেই তাদের যে বক্তব্য, আপনাদের যে বক্তব্য একেবারে কাছাকাছি ছিল এবং পিআর পদ্ধতির ব্যাপারেও আপনারা উচ্চকক্ষে পিআর চাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিককালে যেমন আমরা দেখছি যে যেই আন্দোলন তারা করছে কিংবা ধর্মভিত্তিক দলগুলো, সেই আন্দোলনে আপনাদের দেখা যাচ্ছে না। তাহলে দূরত্বটা আসলে কোথায়? আপনারা তো পিআর পদ্ধতি চান। না, আমাদের এখানে একটা মিসকনসেপশন আছে। আমাদের কোনো দূরত্ব নাই। জামাতের সাথে ঐক্যমত কমিশনে আমাদের যেই সমস্ত বিষয়গুলোতে, শুধু জামাত না, গণ অধিকার বলেন, এবি পার্টি বলেন, গণসংহতি আন্দোলন বলেন, এই প্রত্যেকটা দলগুলো, মোটা দাগে বলতে গেলে বিএনপি এবং তার ছোট ছোট যে অংশী যে দলগুলো, তাদের বাইরে
প্রত্যেকটা দলের সাথে আমাদের একাধিক বিষয়ে আমাদের বক্তব্যের একটা সিমিলারিটি ছিল এবং সেই জায়গাগুলো কিন্তু এখনো আছে। জামাত যদি মনে করে যে জাতীয় পার্টির রাজনীতি জাতীয় পার্টির রাজনীতির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হওয়া উচিত, গণ অধিকারও সেটা মনে করে, এনসিপি সেটা মনে করে, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দূরত্ব তৈরি হয় নাই। আবার একই সাথে আমরা যেমন মনে করছি বাংলাদেশে এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের জন্য কোনোভাবেই প্রস্তুত না, জামাত এবং ইসলামিক দলগুলো মনে করছে তারা পিআরের জন্য আন্দোলন করবেন, সেখানে আমাদের পরিষ্কার দূরত্ব রয়েছে, সেটা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত। আমরা মনে করি যেমন দুইবারের বেশি পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়ে বিএনপি যখন একমত হয়েছে আমাদের সাথে বিএনপি শুরু কিন্তু মিলে গিয়েছে। আগামীর বাংলাদেশের রাজনীতির এমন হবে যার যার ভিন্ন ভিন্ন দলীয় রাজনীতি থাকবে, কিন্তু ইস্যু ভিত্তিক পার্টিকুলার ইস্যুতে যতগুলো দল একত্রিত হবে তার সাথে আমাদের রাজনৈতিক বয়ান মিলতে পারে, আমরা সেজন্য এক টেবিলে বসতে পারি, আমরা সেজন্য এক মাঠে দাঁড়াইতে পারি। তো সেই জায়গা থেকে আমাদের কোনো দূরত্ব তৈরি হয় নাই কিংবা আমাদের কোনো কাছাকাছি আসার কোনো প্রসঙ্গ তৈরি হয় নাই। আমরা জামাতের যে সমস্ত বক্তব্যগুলোতে ঐক্যমত কমিশনে আমাদের, কিন্তু আপনারা কি পিআরের দাবিতে আন্দোলনে নামবেন? ছোট করে একটু জানতে চাই। না না, আমরা তো পিআরের মূল যেটা, যেই পিআরের মাধ্যমে সরকার গঠন হবে ওই পিআরের তো আমরা বিরোধিতা করি। আমরা তো মনেই করি না যে আসলে যে সংখ্যানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের সরকার গঠন করা উচিত। আমরা মনে করি সরকার গঠন হবে ট্র্যাডিশনাল ওয়েতে এবং পিআরটা হবে উচ্চকক্ষে। এখন তো আমাদের আরো প্রিভিয়াস ক্রাইসিস তৈরি হয়েছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে কিনা, অর্থাৎ আপনারা উচ্চকক্ষে আসলে পিআরটা চাচ্ছেন, ক্লিয়ার একেবারে। আমরা একটু ফারুক হোসেন আপনার কাছে যেতে চাই যে এই যে জোটের যে ঘটনা সেটার আগে আসলে অনেকদিন ধরে আলোচনা চলছে যে এনসিপি এবং গণ অধিকার একীভূত হতে যাচ্ছে এবং সেটা হয়তো অন্য কোনো নামে কিংবা আপনাদের কোনো এক নামে। সেটা আসলে কেন দরকার হলো? আমরা তো দেখছি যে গণ অধিকারও নিবন্ধিত একটি দল এবং এনসিপি গতকাল নিবন্ধন পেয়েছে। কেন আপনারা এক হওয়ার একটি প্রসেসের মধ্যে যাচ্ছেন? বিষয়টা আসলে একীভূত হওয়া বা একবারে ধরেন যে 2 গ্লাস পানিকে 1 গ্লাসে রূপান্তর করা বিষয়টা এমন না। আচ্ছা, আসলে আমাদের যে ভাবনা সেটা হচ্ছে আমরা মনে করি দেশের মানুষ বা দেশের জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে তারুণ্যের যে শক্তিগুলো, তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিচ্ছিন্ন না থাকে, এরা যদি ইউনাইটেডলি কিছু একটা করতে পারে দেশের জন্য, দ্যাট ইজ বেটার। তো জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বা আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে, চাওয়ার প্রতি সম্মান রেখে আমরা মনে করি যে তারুণ্য নির্ভর যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো আসলে কাছাকাছি আসা উচিত, একটা জায়গায় আসা উচিত। তো তারই লক্ষ্যে বিশেষ করে যেহেতু গণ অধিকার পরিষদ একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দল, 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে এই দলটি নেতৃত্ব দিয়েছে, সেই জায়গা থেকে আমাদের একটা মানে গ্লোরিয়াস উত্থান বলতে পারেন আপনি। মানে আমরা একবারই মাঠ পর্যায় থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জেল, জরিমানা, হামলা, মামলা, অনেক রক্ত ত্যাগের বিনিময়ে কিন্তু আজকে এই গণ অধিকার পরিষদকে এই পর্যন্ত আমরা দাঁড় করিয়েছি। একই সাথে আজকে যারা এনসিপির দায়িত্বে রয়েছে বা এনসিপি যারা নেতৃত্ব দেয়, এরাও কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দল, যদিও সেটা মানে শর্ট টার্ম, বাট একটা দেশ পরিবর্তন বা একটা রেজিম পরিবর্তনের নেতৃত্ব কিন্তু তারা দিয়েছে। একই সাথে দেখবেন যে এনসিপির মানে অনেকেই যারা একসময় আমাদের সাথে রাজনীতি করতো, আমাদের মাধ্যমে রাজনীতির মাঠে আসছে, তারাও এখন তাদের দলের নেতৃত্বে রয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এই যে দুটো তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, এই তারুণ্য নির্ভর রাজনৈতিক দলের যে মিশন, ভীষণ, লক্ষ্য, উদ্দেশ্য একবারই খুব কাছাকাছি, একবারই খুব একটা মানে বেসিক ডিস্টেন্স বা ডিফারেন্স নেই। তো আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা আসলে ইউনাইটেডলি কিছু একটা করতে পারি কিনা দেশ ও জাতির কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে জোটবদ্ধ হয়ে করা যেত। এটা কেন? এটাই তো, এই জন্যই তো বললাম, মানে শব্দটা এটা তো মিডিয়ায় নিয়ে আসছে যে একীভূত, মানে এটা যে দুগুলো মানে দুটো আলাদা আলাদা গ্লাসের পানি একটা জায়গায় মিলে একটি দল হচ্ছে না, না হতেও পারে, না হতে পারে, এটা এখনো আমরা আসলে সে পর্যায়ে আলোচনা করি নাই। আমাদের প্রাথমিক যে ডিসকাশন বা আলোচনা সেটা হচ্ছে আমরা আসলে দেশ ও জাতির কল্যাণে ইউনাইটেডলি কি করতে পারি, আমরা একসাথে কি করতে পারি। জনগণের যেহেতু আকাঙ্ক্ষা আছে, জনগণ যেহেতু চায় যে তারুণ্যের শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে একসাথে আসুক, এক জায়গায় আসুক, একসাথে জনগণের কল্যাণে তারা ভূমিকা রাখুক, তো জনগণের সেই চাওয়ার প্রতি সম্মান রেখে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যেই মূলত এই ভাবনাটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে। আমরা মনে করেছি তারুণ্যের শক্তিগুলো এখন বিচ্ছিন্ন না থেকে আমরা একসাথে আসি, এক জায়গায় আসি, একসাথে এসে কিভাবে আমরা আসলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবো সেটা নিয়ে ফার্দার আমাদের আলোচনা হবে। এটা কি এক দলের রূপান্তর হবে, নাকি ভিন্ন নামে হবে, নাকি আমরা জোট করবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে ফার্দার আমাদের যত সামনে আগাবে তত এটা আরো ক্লিয়ার হবে। নির্বাচনের আগে আমরা দেখতে পারবো নাকি নির্বাচন? এটা তো সময় বলে দেবে। আচ্ছা, এটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সময়ে আসলে, ওই যে একটা কথা আছে না যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, তো চাঁদ ওঠার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। ফয়সাল মাহমুদ শান্ত, এই একই বিষয়ে একটু জানতে চাই যে আপনারা তো মাত্র 6 মাস হলো এনসিপির দলের যে উত্থান একেবারে নামে, এবং গতকাল আপনারা কিন্তু যে নির্বাচন কমিশনের যে নিবন্ধিত রাজনৈতিক দল সেটা হয়েছেন, তাহলে এরই মধ্যে আপনারা কেন আবার আরেকটি দলের সঙ্গে একীভূত হতে যাচ্ছেন?
দেখেন এই প্রসঙ্গটা একীভূত হওয়ার প্রসঙ্গটা আসলে যেইভাবে মনে হচ্ছে যে দুইটা দল ভেঙে একটা মানে নতুন কিছু তৈরি করা, যে দুইটা লোহা ভেঙে একটা দা বা একটা কাস্তে তৈরি করা, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আমরা শুরু থেকেই দুইজনই কিন্তু এখানে দুই দলের পক্ষ থেকে একটা কথা বারবার মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা কিছু মৌলিক প্রশ্নে আমাদের চিন্তাভাবনা একই রকম এবং আমরা একসাথে হচ্ছি এবং আমরা মনে করছি যে এই মৌলিক যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোতে আমরা যেহেতু একমত, আমরা যদি দুই জায়গায় থেকে সেই মৌলিক প্রশ্নগুলো ডিল করি, তার থেকে একটা জায়গায় প্রশ্নগুলো ডিল করলে আমাদের এই মৌলিক প্রশ্নগুলো ডিল করা এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য সহজ এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন হবে। এখন প্রসঙ্গটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল জায়গা। এখন পদ্ধতিগত জায়গাটা কি হবে এটা একটা লম্বা আলোচনার বিষয়। যেমন আপনি নিজে একটা কারণ উল্লেখ করলেন যে দুইটা নিবন্ধিত আলাদা আলাদা নিবন্ধিত দল, একটা নিবন্ধন পাওয়া একটা লম্বা সময়ের প্রক্রিয়া, লম্বা হ্যাসেল নিতে হয় সারা বাংলাদেশ ব্যাপী আপনার সংগঠন গুছানো থেকে শুরু করে নানা জায়গায়, সে দুইটা আলাদা নিবন্ধিত দল, এইটা একটা বাস্তবতা। আবার হচ্ছে দেখেন আমাদের এখানে যে নেতৃত্ব লিডারশিপের স্ট্রাকচার আছে, নানা বিষয় আছে। এখন এই সব কিছু কনসিডারেশনে নিয়ে পদ্ধতিটা কি হবে, সেটা কি আসলে দুইটা সহ আরও 10টা দল মিলে একটা জোটবদ্ধ হয়ে আমরা এই মৌলিক প্রশ্নগুলো যে সব জায়গায় আমরা একমত হয়েছি সেখানে আগাবো, নাকি আমরা এই সবগুলো ভেঙে একটা নতুন একটা স্ট্রাকচারে এসে আমরা একসাথে আগাবো, নাকি আসলে আমরা আলাদা আলাদা থেকে চতুর্মুখীভাবে আমরা আমাদের লক্ষ্যগুলো পূরণের জন্য আগাবো? এই পদ্ধতিগুলো কিন্তু চলমান। এখানে আসলে আমি বললাম আজকে যে আমরা জোটবদ্ধ হব, আগামীকালকে যদি জোটবদ্ধ না হয় এটা বলা যাবে না যে জোটবদ্ধ কেন হলেন। কারণ আমাদের মূল প্রসঙ্গটা হবে যে আমরা আলোচনার মধ্যে হবে। এবং আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা কেউ এই দলগুলোর মধ্যে তার মৌলিক যে অবস্থান সেখান থেকে আমরা সরে যাচ্ছি কিনা, জুলাই সনদ বলেন, তারুণ্য নির্ভরতা বলেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বলেন, এই প্রশ্নগুলো আমরা কেউ এড়াচ্ছি কিনা, এটা হচ্ছে মৌলিক কনসার্ন। মৌলিক অবস্থান আপনাদের আসলে ঠিক মানে আপনাদের জায়গা মতোই থাকবে। ফয়সাল মাহমুদ শান্ত, একেবারে আমরা শেষ পর্যায়ে, এবং ফারুক হাসান, দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকে রাজনীতির মাঠে ভোট নিয়ে কি আলোচনা আছে এবং কোন দল থেকে কি বক্তব্য এসেছে শুরুতে শুনে আসতে চাই সেটি। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল এন্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে দায়িত্ব হস্তান্তর করে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন, আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা, কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনো আছে। এ পর্যায়ে আমরা একটু প্রান্তিক পর্যায়ে যেতে চাই। সেখানকার যারা ভোটার আছেন তারা আসলে কি ভাবছেন। ভোটের ট্রেনে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, আমরা তো আজকে আলোচনা করছি মূলত যেই নতুন যে জোটটি আসছে নির্বাচনের আগে সেটা নিয়ে, এবং সেটা নিয়ে আসলে প্রান্তিক যারা ভোটার আছেন তারা কি ভাবছেন, এবং আপনার সঙ্গে আমরা দেখছি যে শিক্ষক, সমাজকর্মী তারাও আছেন, তারা আসলে আগামীর যে নির্বাচন সেটা নিয়ে আসলে কি ভাবছে, জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ সাকিব। ভোটের ট্রেনে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে আমি ফয়সাল করিম। আমাদের আজকের যে আলোচনা জমে উঠেছে তা নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক মহলেও নানা আলাপ আলোচনা আসছে, এবং এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন বা এবি পার্টির যে জোট সেটি আসলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের বার্তা বহন করবে তা আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্কাস আহমদ এবং বিশিষ্ট জন সামাজিক সংগঠক সোহেল আক্তার খান। আমরা প্রথমেই চলে যাব অধ্যাপক আক্কাস আহমদের কাছে। তার কাছে যে বিষয়টি জানতে চাইব যে আসলে এই নতুন যে জোট বা এইটিকে যে তৃতীয় শক্তি বা বিকল্প শক্তি হিসেবে বলা হচ্ছে, সেই জোটটি আসলে কতটুকু বিকল্প বা শক্তিশালী জোট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ এ ব্যাপারে আমাকে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য।
আমি মনে করি যে আসলে একটা দেশ, একটা রাষ্ট্র, তার দেশের রাজনৈতিক ব্যবস্থা কীরকম হবে, অর্থনৈতিক উন্নয়ন কীরকম হবে, তার সামাজিক বিন্যাস কীরকম হবে, সেটা কিন্তু একটি রাজনৈতিক দল বা একটি সরকারের উপর নির্ভর করে। আমরা যদি আমাদের গণচীনের দিকে তাকাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেটা কিন্তু এই যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, সেটা কিন্তু 1921 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1949 খ্রিস্টাব্দে কিন্তু এই যে মাও জেদুংয়ের নেতৃত্বে রিভলিউশন হয় এবং রিভলিউশন হয়ে পরবর্তীতে এখনও পর্যন্ত কিন্তু দলটি ক্ষমতায় আছে। এবং আজকে চীনের যে উত্থান এবং চীনের যে অর্থনীতি এবং বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি, পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতার ভিত্তিতে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি, এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক দলের ভূমিকা, চাইনিজ কমিউনিস্ট পার্টি। তো একটা দেশের রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের জন্য দলের, শক্তিশালী দলের, এবং যে দলের রাজনৈতিক কর্মসূচি থাকবে, অর্থনৈতিক কর্মসূচি থাকবে এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম থাকবে, ওইরকম যদি দল হয় এবং সাথে যদি নেতৃত্ব থাকে, তাহলে সেই দেশকে আর পিছনে তাকাতে হয় না। বাংলাদেশ হচ্ছে একটি প্রাচুর্যপূর্ণ অর্থনীতির দেশ। এটাকে বলে, জাপানিজরা এটাকে বলে রিসোর্স অ্যাবান্ডেন্ট ইকোনমি, অর্থাৎ যে দেশে প্রচুর প্রাচুর্য আছে, অর্থনৈতিক সমৃদ্ধি আছে, এই যে আমাদের খনিজ সম্পদ, গ্যাস আছে, এবং আমাদের যে ভূরাজনৈতিক যে অবস্থান, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি বলবো যে নতুন যে রাজনৈতিক দলগুলো আবির্ভূত হয়েছে এবং তারা দেশের যে, আমরা যে বলি যে গণতান্ত্রিক চর্চা, ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটার জন্য এটা খুবই দরকার। গণতান্ত্রিক সংস্কৃতির জন্য, নির্বাচনের জন্য বহুদল বহুমত, এবং যে আমরা যে একটি প্লুরালিস্টিক সোসাইটি, যেখানে বহুদল বহুমত এবং শুধুমাত্র কিছু প্রধান দল দেশের নেতৃত্বে আসবে সেরকম না, ছোট ছোট দলগুলো, সেগুলোও দেশের গণতান্ত্রিক চর্চা, নির্বাচনী সংস্কৃতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের উন্নয়নে, দেশের স্বার্থে কাজ করার জন্য তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমি মনে করি যে যদিও আমরা রাজনৈতিক দলগুলোর যে প্রাতিষ্ঠানিকীকরণের যে একটা ব্যাপার থাকে, যে হঠাৎ করে একটা দল আসলো, সেটা ওভারনাইট ক্ষমতায় গেল, বিষয়টা এরকম না। আমরা যদি কমিউনিস্ট পার্টি, যে চায়নার কমিউনিস্ট পার্টি বললাম, বা রাশিয়ান যদি আমি বলশেভিক পার্টি বলি বা মেনশিভিক পার্টি বলি, সেটা কিন্তু ওই যে 1898 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে 1917 খ্রিস্টাব্দে কিন্তু তাদের নেতৃত্বে রিভলিউশন হয়েছে এবং পরবর্তীতে সরকার গঠন করেছে। তো কাজেই এই সরকার, এই দলগুলো ওভারনাইট যে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, হয়তো তারা জোটবদ্ধ হয়ে হয়তো করতে পারবে, কিন্তু এককভাবে রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য তাদের যে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ, পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজেশন, পলিটিক্যাল পার্টি এজ ইনস্টিটিউশন, একটি প্রতিষ্ঠান হিসেবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে যেহেতু তরুণদের নেতৃত্বে এই দলগুলো গঠিত হয়েছে, তাদের নিশ্চয়ই প্ল্যান প্রোগ্রাম আছে, তাদের রাজনৈতিক আদর্শ আছে, তাদের কর্মসূচি নিশ্চয় আছে, সেইগুলো যদি তারা, আমার মনে হয় দেশের যে একটি রাজনৈতিক সংকট বা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রে তারা দেশের অগ্রযাত্রায় এবং আমাদের যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটার ক্ষেত্রে আমার মনে হয় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং দেশের যে গতানুগতিক যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে এবং গণতান্ত্রিক সংস্কৃতির ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারবো বলে আমি দৃঢ়ভাবে। ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমরা একটু এই বিষয়ে ভিন্ন মত আশা করছি এবং সেটি নিয়ে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের যে সাধারণ ভোটাররা, তারা কিন্তু ঐতিহ্যবাহী রাজনীতিতেই বিশ্বাসী, বা বিএনপি জামাতের যে রাজনীতি, সেখানে কিন্তু অনেকেই সমর্থন করবেন, বা এর বাইরে গিয়ে যে আসলে নতুন একটি জোট, তরুণদের একটি জোট, সেটি আসলে কতটুকু আস্থা অর্জন করতে পারবে মানুষের? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সময় টিভি, এখন টিভিকে এই সুন্দর আয়োজনের জন্য। যে বিষয়টি আমরা আলোচনা করছি, আমি মনে করি এই যে তরুণদের অংশগ্রহণ এবং তারা যে বিভিন্ন দল গঠন করেছে, আমরা যেটা এনসিপি, গণ অধিকার এবং গণ অধিকার পরিষদ, এবিপি পার্টি, এই যে নতুন নতুন দল যে গঠন হয়েছে এই সমসাময়িক সময়গুলোতে, আমি এটাকে রাজনৈতিকভাবে, রাজনীতি যে আমাদের যে কালচার, যে বিগত ৫৫ বছর আমরা দেখে আসছি বাংলাদেশে, আমি মনে করি এটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এবং বিশেষ করে তরুণ সমাজের জন্য এটা একটা মাইল ফলক, এবং আমি এটাকে খুব পজিটিভ দেখছি। আসলে ক্ষমতা আসা যাওয়া এগুলা অনেক ব্যাপার, কিন্তু এই যে তরুণদের অংশগ্রহণ, কারণ বিগত সময়গুলোতে যদি আমরা লক্ষ্য করি,
যে যারা নতুন ভোটার হয়েছিল, কারণ আমার সুযোগ হয় তরুণদের সাথে থাকার অনেক সময়, তখন আমরা দেখেছি যে অনেকে কিন্তু ভোটও দিতে পারে নাই। তারা ভোটার হয়েছে কিন্তু ভোট কিভাবে দিতে হয় এটাই জানতে পারে নাই। আর এখন তারা ভোট নেওয়ার জন্য তারা দল গঠন করেছে। এটি আমার মনে হয় বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ দিক আমরা লক্ষণ করছি। ধন্যবাদ। আপনি ইতিবাচকভাবে এই বিষয়টিকে দেখছেন। আমরা একটু একেবারে সংক্ষেপে জানতে চাইবো যে এই এনসিপি কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় একটি দল, তো সেই দলের জন্য এই যে জোট সেটি ভবিষ্যতে কতটুকু ইতিবাচক বার্তা বয়ে নিয়ে আসবে? ধন্যবাদ। আমি আগেই বলেছি যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বহুদলীয় গণতন্ত্র, আমরা যে মাল্টিপার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র বলি, আমরা যদি ভারতের দিকে তাকাই কিংবা ব্রিটেনের দিকে তাকাই কিংবা আমেরিকার দিকে তাকাই, প্রায় পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু বহুদলীয় সংস্কৃতিটা আছে। ওয়ান পার্টি ডমিনেন্ট বা টু পার্টি ডমিনেন্ট ওরকম না, যে অনেকগুলো দল রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সরাসরি ক্ষমতায় যায়, সরকার গঠন করে এবং দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করে, সেটা আমরা লক্ষ্য করছি। তো আসলে আমাদের যে বাংলাদেশের যে রাজনীতিটা, এটা অনেকটা দ্বিদলীয় ব্যবস্থার মতো, টু পার্টি ডমিনেন্ট সিস্টেম। ভারতের যেমন বিজেপি এবং ন্যাশনাল কংগ্রেস টু পার্টি ডমিনেন্ট সিস্টেম। তো বাংলাদেশের যে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর যে আবির্ভূত হয়েছে, সেগুলো নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য জোটবদ্ধ, যে আমরা যে জোটবদ্ধ রাজনীতি বাংলাদেশের, আমরা যদি পাকিস্তান পিরিয়ডের দিকে তাকাই, 1954-এ কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে এবং পরবর্তীতে এই যে বাংলাদেশে মহাজোট, 4 দলীয় জোট, এগুলো যে জোটবদ্ধ ইলেকশন হয়েছে। তো এনসিপি এবং এবি পার্টি বা অন্যান্য যে কয়েকটি ক্ষুদ্র দল যে জোটবদ্ধ রাজনীতিতে অংশগ্রহণ করবে, ইলেকশন করবে, এটা নিঃসন্দেহে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে এবং কতটা সিট পাবে বা কতটা জনসমর্থন আদায় করতে পারবে সেটা হয়তো বলা মুশকিল। কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমরা আসলে আপনার যে বার্তা সেটি হচ্ছে একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং একটি আস্থা অর্জনের যে রাজনীতি, তার মধ্য দিয়ে আসলে ছোট দলের যে জোট সেটি এগিয়ে যাবে। আসলে আমরা নানা আলোচনা আজকে এখান থেকে পেলাম, ইতিবাচক দিক, নানা নেতিবাচক এবং নানা পরামর্শ এসেছে নতুন জোটের জন্য। তবে আসলে ভবিষ্যতে এই জোটের কি হবে বা এটি তৃতীয় শক্তি হিসেবে কতটুকু আবির্ভূত হতে পারবে সেটি দেখার জন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। ফয়সাল করিম, অসংখ্য ধন্যবাদ। আপনি তাদের মতামত নিয়েছেন এবং নতুন দল নিয়ে তাদের যে অভিব্যক্তি সেটাও কিন্তু ফুটে উঠেছে। আমরা আজকে কথা বলছিলাম যে নতুন জোট হতে যাচ্ছে সে বিষয় নিয়ে এবং আগামীর রাজনীতিতে সেটা হয়তো একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং যে নির্বাচন কয়েক মাস পর, সেই নির্বাচন আসলে এই জোটবদ্ধ যেই দলটি কিংবা জোটটি আসছে সেটার মাধ্যমে হয়তো আমরা দেখতে পারি যে তাদের একটি বড় ধরনের অংশগ্রহণ সেটা হয়তো দেখা যেতে পারে। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।